এর কথা শেষ হয় তো পরে আর একটা শুরু। হাসি ঠাট্টা তো আছেই, তার উপর খোরশেদ সাহেব ভীষণ রসিক মানুষ। কতবার যে আদিবের চোখ রাঙানি দেখলেন, তবুও থামেনি। সব কিছুর মাঝে অকস্মাৎ আদিব বলে ওঠে, বাবা, আমার তোমাদের একটা কথা জানানোর ছিল। এক বাক্যে থামলো সবাই, উৎসুক দৃষ্টিতে তাকালো একসাথে আদিবের দিকে। আদিব সাবলীলভাবে বলল, আমি প্রদীপ্তাকে নিয়ে কাল কক্সবাজারে যাচ্ছি। এমন না যে শুধু অন্যরা চমকালো, প্রদীপ্তা নিজেও চমকে উঠল। কাল? কাল যাবে মানে? কই বলল না তো আগে। রুমকি বেগম অবশ্য কক্সবাজারের কথাটা উপেক্ষা করে অন্য কথা টেনে আনলেন। উনি ললাট ভাঁজ করে চিন্তিত কণ্ঠে শুধান, প্রদীপ্তাকে। এটা শুধু ওনার প্রশ্ন নয়, বরং বাকিদেরও একই প্রশ্ন। শুধু রশিদ দেওয়ান, খোরশেদ সাহেব, রেনুফা খাতুন আর কাব্যরা ব্যতীত। এমনকি শীতল বেগমও এই নাম সম্পর্কে কিছু জানেন না। আদিব ভাবলেশীন সাবলীলভাবে জবাব দেয়, তোমাদের প্রভা। আশ্চর্য হলো প্রত্যেকে। শীতল বেগম অব্দি অবাক সুরে বললেন, ওর নাম প্রদীপ্তাকে তুমি দিলে? হেসে উঠল বাকিরা। এ পর্যায়ে এসে রশিদ দেওয়ান কিঞ্চিত অপ্রস্তুত হলেন। কেউ এই নাম ধরে প্রদীপ্তাকে ডাকবে তা সে কস্মিনকালেও ভাবেনি। উনি থমথমে গলায় বললেন, না, এটা প্রভার মায়ের দেওয়া নাম। শীতল বেগম আর একটু অবাক হলেন যেন। কই, আমায় তো কখনো বলে না। উনি বলেন, কখনো এই ব্যাপারে কথা তোলা হয়নি। আদিবই একদিন আমাকে জিজ্ঞাসা করেছিল। প্রদীপ্তা নীরব একদম। একটা নাম নিয়ে কত কি। আদিবের কি দরকার ছিল সকলের সামনে এই নাম তোলার? আদিব ব্যাপারটা অনুধাবন করলো হয়তো। ও ফের আড়ালে শক্ত করে ধরল প্রদীপ্তার অবশিষ্ট হাতখানা। ওদিকে এমদাদ খান বললেন, কাল কক্সবাজার গেলে ফিরবে কবে? আদিব বলল, 1 সপ্তাহের আগে ফিরবো না। এমদাদ খান শুধালেন, 1 সপ্তাহের জন্য ওখানে কে যায়? বেশি হলে 3-4 দিন। আদিব শান্তভাবে বলে, ওখানে থেকে আমি নানা বাড়িও যাব। বলা বাহুল্য রেনুফা খাতুনরা আজ বিকেলেই চলে যাবেন জানিয়েছেন। এহসান খান বলেন, 7 দিন ওখানে কাটালে বাড়িতে কদিন থাকবে? যেটুকু সময় নিয়ে আসো তুমি। এবার সকলকে বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে ফেলে আদিব অবিশ্বাস্য একখানা কথা সকলের নিকট পেশ করল। ওখান থেকে ফিরে 4-5 দিন বাড়িতে থাকতে পারবো বাবা। তাছাড়া প্রয়োজনে ছুটি বাড়াবো। চলতি হাত থেমে গেল প্রত্যেকের। নিজের কানের প্রতি বিশ্বাস হারালো এক একজন। ছুটি বাড়াবে? তাও আদিব? বিয়ে হলো না একদিনও হয়নি, এখনই এত পরিবর্তন। রুমকি বেগম শাহনা বেগমের কাছে হাত চাইলেন। ছোট, আমায় একটু ধরতো, নয়তো এক্ষুনি পড়বো। এমদাদ খান ছেলের দিকে তাকিয়ে বললেন, শীতল, এক গ্লাস জল দে তো আমায়। খোরশেদ সাহেব আর রেনুফা খাতুন নাতির দিকে তাকিয়ে হাসলেন। প্রসঙ্গ পাল্টালেন এসবের। প্রদীপ্তার পক্ষে আর খাওয়া সম্ভব না। মানুষই তো, একটা মানুষ এত খাবার কি করে খায়? যখন আর ঠেলেও কলা দিয়ে খাবার নামাতে পারল না, তখন আস্তে করে শাহানা বেগমকে বলল, আমি আর খেতে পারছি না মামি। আদিব পাশে তাকায়। ওর মনে হয় একটা বিড়াল ছানা এক কোণা থেকে সামান্য খাবার খেয়েছে মাত্র। প্লেটের অবস্থা অমনি। আদিব নরম স্বরে বলল, আদৌ খেয়েছেন কিছু? প্রদীপ্তা পিটপিট চোখে তাকালো আদিফের পানে। মুখশ্রী থমথমে। চোখের ইশারায় বলল বোধহয়, আপনি কি অন্ধ হয়ে গেছেন, দেখছেন না? আদিব প্রদীপ্তার মুখের এই হাল দেখে নিঃশব্দে মাথা নামিয়ে হেসে ফেলে। প্রদীপ্তা অপ্রস্তুত হলো। সকলের মধ্যে মধ্যমণিত তারা দুজনে। নিশ্চিত কেউ দেখেছে এই কাণ্ড। লজ্জা হলো ওর। ওদিকে আদিব ফের তাকালো পাশে। আদর মিশ্রিত কণ্ঠে বলল, পারবেন বাবা, ঝটফট খেয়ে ফেলুন, চকোলেট কিনে দেব। খুবই স্বল্প আওয়াজে নিজের কথা শেষ করলো আদিব। প্রদীপ্তা ব্যতীত কেউ শোনেনি। প্রদীপ্তার হাত পা ছড়িয়ে কাঁদা উচিত এই মুহূর্তে। চকলেটের লোভ দেখাচ্ছে। প্রদীপ্তা কি বাচ্চা, নাকি ও কখনো আদিফের কাছে চকলেটের আবদার করেছে?
প্রদীপ্তা থমথমে মুখে চাইলে আর এক দফায় হাসে আদিব। নীরবে টেনে দেয় প্রদীপ্তার প্লেট, নিজে উঠে জায়গা করে দেয় প্রদীপ্তার যাওয়ার জন্য। প্রদীপ্তা ওঠে, এক প্রকার নীরবে পালায় সেখান থেকে। বদ্ধ হয়ে থাকা দমটা চিত্ত নিংড়ে বেরোয় এতক্ষণে। ওদিকে এই অপরূপ দৃশ্যখানা দেখে চোখ জুড়িয়ে নেন রশিদ দেওয়ান। ওনার মুখে এক চিলতে হাসি এসে ভিড়ে। পথের ধার ঘেঁষে ঘেঁষে ছায়াপথ ঘটাচ্ছে সাজরাগের তির্যক রৌদ্র বৃষ্টি। আকাশে ভাসছে নীলাম্বরীর ম্লান আভা। কমলাভ সূর্যটি ডুবো ডুবো ভাব। এই অস্ত যাবে বোধহয়। গলির মোড়ে চায়ের দোকান হতে ভেসে আসছে ধূম্রকুণ্ডলীর উষ্ণ সুবাস। রাস্তাঘাট জনমানবে গিজগিজে। কোনো দোকান থেকে কোনো দোকানে ভিড়ভাট্টা কম নেই। স্ব রিক্সা ব্লক করে রেখেছে শহুরে এই রাস্তাটি। কেউ কেউ তর্ক বিতর্কে লিপ্ত, কেউ জ্যামে আটকে খুব বিরক্ত, আবার কেউ এই অসহ্য অবস্থাতেও প্রিয় মানুষের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে বসে। গাড়ির কাজ ভেদ করে প্রদীপ্তার দৃষ্টিযুগল গোটা শহরের হরেক রকম মানুষদের দেখায় মগ্ন। সারাদিনের ধকল কাটিয়ে বিকেলেই আবার ভাই বোনেদের নিয়ে বেরোতে হয়েছে আদিফকে। বিয়ের সুবাদে ট্রিট চাই প্রত্যেকের। আদিফ মানা করেনি, বলেছে সারা বিকেল ঘুরিয়ে ফিরিয়ে নৈশভোজ করিয়ে তবেই বাড়ি নেবে। কাব্যরা তো বেজায় খুশি। বাড়ির মানুষগুলো চাইছিল আজকের দিনটা বাদ দিয়ে অন্য দিন যেতে। প্রদীপ্তাকে দেখতে এমনিতেই আজ একটু পর পর অতিথি আসছিল। কাব্যদের মায়াভরা মুখের দিকে তাকিয়ে আদিফ সেই কথায় গুরুত্ব দেয়নি বিশেষ। রেনুফা খাতুনরা বেরোনোর পরপরই ওরা বেরিয়েছে। রাস্তায় ভীষণ জ্যাম কাটিয়ে অবশেষে টেরাকোটা টেলস রেস্টুরেন্টে এসে থামে আদিফদের গাড়ি। রাস্তায় সবার এত গাইগুই ছিল, অথচ প্রদীপ্তা চুপটি মেরেছিল শুধু, একদম আগের মতো চুপ। ওর আসলে এত ধকল পোহাতে কষ্ট হচ্ছে, এই দেহে আর কুলাচ্ছে না বললেই নয়। তবুও হাসি মুখে এসেছে, কথা না বললেও ওদের কথা শুনে হেসেছে। আদিফকে দেখেছে। আদিফ বরাবরের মতো ড্রাইভারের পাশের সিটে বসেছিল আর তার পেছনের সিটে প্রদীপ্তা। খুব অসুবিধা হয়নি লুকিং গ্লাসে আদিফকে দেখতে। অসংখ্যবার চোখাচোখি হয়েছে। আজকে তোয়াক্কা করে তাতে, আদিফ করে না অবশ্যই। তবে প্রদীপ্তা তড়িঘড়ি করে চোখ নামিয়ে নিয়েছে প্রতিবার। সে যাই হোক, রেস্তোরাঁর ভেতরটা মারাত্মক নান্দনিক সৌন্দর্যে ভরপুর। এত সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলার জন্য, যা দেখেই মুগ্ধ হলো প্রদীপ্তা। রুষারা আগে এসেছে এখানে। কাব্য তো পৃথিলাকে সঙ্গে নিয়ে প্রায়শই এখানে এসে হাজির হয়, তবুও আজ বিরক্ত বোধ করল না। শায়ন কাব্যদের খুবই কাছের ভাই ব্রাদার, বন্ধুও বটে, তাই আদিবকে সঙ্গে এনেছে। ডিউটি থেকে ছুটি নিয়ে আসতে হয়েছে বেচারাকে। আপাতত রুষার ব্যক্তিগত ফটোগ্রাফারের দায়িত্বে নিযুক্ত। নিজ থেকেই একটু আগে রুষাকে বলছিল, আমি ছবি তুলে দিই। রুষা কিছুক্ষণ নীরবে চেয়েছিল শায়নের দিকে। মনে হচ্ছিল আকাশ থেকে পড়ল যেন। এই ভালো এই খারাপ এমনই শায়নের স্বভাব। রুষা আজ বিতর্কহীন ফোন বাড়িয়ে দেয় ওর দিকে। শায়ন ফোনটা নিল না, তখনই বলল, আমি নতুন ফোন নিয়েছি, আমারটায় তোলে তোমার এয়ারড্রপ করি। রুষা মানা করতে নিয়েও করেনি, শুধু বলেছে, সূর্য বাঁকাভাবে উঠছে নাকি? তোমার ফোনে স্টোরেজ ফুল হবে না। শায়ন জবাবে আজ আর ঝগড়া করল না, বরং হেসে বলল, দেখি হয় কি না। তারপর ছবি তোলার কাজ শুরু। না হলেও মাত্র কিছুক্ষণের ব্যবধানে রুষা শখানেক ছবি তুলিয়ে নিয়েছে শায়নকে নিয়ে। শায়ন যদিও একটু পরপর বিরক্ত প্রকাশ করেছে, তবুও ফোন নামায়নি। সাদিদ বেচারার না আছে বউ, না আছে প্রেমিকা, আর না আছে শত্রু। ও বসে বসে ওদের কাণ্ডকীর্তি দেখল শুধু। প্রদীপ্তা চুপচাপ দাঁড়িয়ে শায়নদের চেয়ে একটু দূরে রুষাকে দেখছে। সহসা আদিব এসে দাঁড়ায় প্রদীপ্তার পাশে। প্রদীপ্তা শান্ত লোচনে এক পল চাইল। আদিব আর প্রদীপ্তার পরিধানের পোশাক আজ এক রঙের।
একদিন এমনি মিলে গিয়েছিল আর আজ তারা নিজেরাই মিলিয়ে পড়েছে। আদিপ প্রদীপ্তার ছোট্ট হাতটা নিজের এক হাতে আগলে নিল। প্রদীপ্তা মাথা নিচু করল। আশেপাশে কত মানুষ, তাদের মাঝে অসুবিধা হচ্ছে প্রদীপ্তার। মানুষজন খুব এড়িয়ে চলে কিনা আদিপের সেসব বুঝতে বাকি নেই। সে মোলায়েম কণ্ঠে বলে, মনোযোগটা আমাদের সীমাবদ্ধ রাখুন। সব সহজ করে দেওয়ার দায়িত্ব আপনার হাজবেন্ডের। আপনার হাজবেন্ডের কথাটা ব্যাপক ঢেউ খেলল প্রদীপ্তার অন্তঃকরণে। প্রদীপ্তা নিঃশব্দে একটু পিছু পা হলো আদিফের দেহের পানে। পিঠটা মানুষটার প্রশস্ত বুকে ঠেকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল আটসাট হয়ে। আদিফের ভেতরে ভালো লাগা কাজ করে, তবে মুখ দেখে বোঝার উপায় নেই। ও বলল, আপনি ছবি তুলতে চান? এ অধমকে বানাতে চান আপনার নিজের ব্যক্তিগত ফটোগ্রাফার? প্রদীপ্তা মাথা দোলালো, অর্থাৎ না। কদিনে যত ছবি তুলেছে তা যথেষ্ট। ওর এসবের প্রতি আপাতত বিরক্তি ছাড়া অন্য কিছু নেই। আদিপ বলল, চলুন বসবেন। প্রদীপ্তা পা চালালো তার ব্যক্তিগত মানবের পায়ের গতির সাথে কদম মিলিয়ে। বসলো দুজনে পাশাপাশি। ওদের সম্মুখে কাব্য আর সাদিদ, দুজনে নিজেদের মতো ব্যস্ত। কাব্য ফোনে হাত চালাচ্ছে, নিশ্চয়ই কথা বলছে ওর প্রাণপ্রিয় প্রেমিকার সাথে। আদিফের মনে কিছু একটা এসে হানা দেয়। ও এক পলক প্রদীপ্তার শুভ্র বদনে চেয়ে চোখ ফিরিয়ে আনে কাব্যের দিকে। চোয়ালে শক্ত করে আচমকা কাব্যকে শুধিয়ে ওঠে। পৃথিলা কোন ভার্সিটির স্টুডেন্ট? সহসা এরূপ কথায় কাব্য থতমত খেলো। চকিতে তাকালো আদিফের পানে, চোখে চমক। হঠাৎ এরূপ প্রশ্ন কেন করবে আদিফ? প্রদীপ্তার সাদিদও অবুঝ চিত্তে আদিফের দিকে তাকিয়ে। কাব্য বলল, আইউবির কেন? আদিফ জবাবের পরিবর্তে পাল্টা শুধায়। প্রদীপ কোন ভার্সিটির? প্রদীপ্তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ব্যাপারটা অনুধাবন করতে সক্ষম হলো। ওই যে সেদিন প্রদীপ্তা আদিফকে বলেছিল না, কাব্য পৃথিলার কথা প্রদীপ্তাকে বলেনি। এটাই এই সময়ে এসে মনে এসেছে আদিফের। প্রদীপ্তা ঢোক গিলে গলা ভেজায়। এই মুহূর্তে এসব বলা খুব জরুরি। কাব্য শুনলে প্রদীপ্তাকে কি ভাববে? মেয়েটা মেয়ে এলো। করুণ নেত্র চাইল স্বামী নামক ব্যক্তিটির পানে। ওদিকে কাব্য ভাবলেশীনভাবে জবাব দিয়ে দিয়েছে, সেম ইউনিভার্সিটি। আদিপ সচকিত বলে, তোর আমার কাছে মার প্রাপ্য। কাব্য আতঙ্কে শুধায়। কেন ব্রো? আদিপ দৃঢ় কণ্ঠে বলে, সেম ইউনিভার্সিটি কথাটা প্রদীপ্তাকে জানানো হয়নি কেন? কাব্য জিভ কাটে। চোরাই নেত্রে প্রদীপ্তার দিকে তাকিয়ে অনুতপ্ত কণ্ঠে বলে, ভুলে গেছিলাম। আদিপ আস্তে করে শাসালো। বাড়ি যাই, মাটুকু আপাতত তোলা থাক। সাদিদ হেসে ফেলল সশব্দে। প্রদীপ্তা লজ্জায় লাল নীল হচ্ছে। কাব্য এখন ওকে কী ভাববে, এটা ভাবতে ভাবতে মরি আসে। নিজের ওপর রাগ হলো আদিফকে ব্যাপারটা জানানোর জন্য। ছোটোখাটো একটা বিষয় ছিল মাত্র। আদিপ প্রদীপ্তার জড়তায় আবিষ্ট মুখ পানে চেয়ে ভ্রু যুগল দোলালো। স্বল্প আওয়াজে বলল, ওভার থিঙ্ক করা বাদ দেওয়া যায় না? প্রদীপ্তা থমথমে মুখে তাকায়। মাথার উপর 10 কেজির বোঝা তুলে দেওয়ার পর কেন বলা হচ্ছে অতিরিক্ত চিন্তা বাদ দিন। আদিপের এই ব্যাপারটুকু বুঝতেও বেগ পেতে হয় না। ও নির্বিঘ্নে প্রদীপ্তার মন পড়ে নিতে পারে। আদিপ প্রদীপ্তার একটা হাত নিজের হাতে নিল। টেবিলের ওপর থেকেই গাঢ় মেহেন্দির রংটা দেখলো কিছুক্ষণ খুব মনোযোগ দিয়ে। প্রদীপ্তা নিশ্চুপ। আদিপ বলে, আপনার হাতে আমার নামটা খুব মানায় প্রদীপ্তা। যে কোনো সময় লিখে রাখতে পারেন। যেমন আমি আপনার হৃদয়ে লিখেছি প্রতিটি প্রভাতের শুরুতে, রাত্রির শেষে, সমস্ত মস্তিষ্ক হতে আমার শেষ নিঃশ্বাসে। প্রদীপ্তা মস্তক নত করে। ওর হাত ভর্তি চুড়িগুলো নিয়ে খেললো আদিপ। ঘুরিয়ে ফিরিয়ে কি যে দেখে গেল কে জানে। প্রদীপ্তা মানুষটার পাগলামি দেখে হাসে কিঞ্চিত। এই সুন্দর দৃশ্যটা তৎক্ষণাৎ নিজের ক্যামেরাবন্দি করে নিল সাদিদ। হাসলো দুজনকে দেখে অমায়িক। গোটা সন্ধ্যা টেরাকোটা টেলসে কাটিয়ে 8টার দিকে আদিফরা বেরোয়।
আদিফের প্রদীপ্তাকে নিয়ে মলে যাওয়ার ছিল। যেহেতু কাল এক জায়গায় যাচ্ছে, কিছু নতুন নতুন পোশাক আশাক তো লাগবে। যদিও বা বিয়েতে বহু শাড়ি উপহার পেয়েছে প্রদীপ্তা, তবুও এক প্রকার জোর করেই আদিফ আনে প্রদীপ্তাকে। অপ্রসন্নতা বিরাজমান প্রদীপ্তার চোখে মুখে ও কণ্ঠ খাদে নামিয়ে বার কয়েক বলেছে। আমার শাড়ি আছে তো। আদিফ থামিয়ে দিয়েছে। সে শান্ত কণ্ঠে জবাব দিয়েছে প্রতিবার, ওগুলো সবার পছন্দ। আপনি আজ নিজের পছন্দের জিনিসগুলো নেবেন। মাঝে মাঝে নিজের পছন্দের গুরুত্ব দিতে শিখুন। দোকানের কর্মচারী নানান ধরনের শাড়ির পাহাড় জমিয়ে ফেলেছে প্রদীপ্তার সামনে। এটা তৃতীয়তম দোকান। এর আগেও দুটো দোকান ঘোরা হয়েছে। প্রদীপ্তার দ্বারা সম্ভব নয় নিজের পছন্দ বেছে নেওয়া। রুষাই মূলত দেখে দেখে দিচ্ছে এবং পরপর দুটো দোকানই ওই ঘুরিয়েছে। আদিপ বুকের উপর হাত বেঁধে দাঁড়িয়ে আছে। বিরক্তের রেশমাত্র নেই মুখে। ওদিকে কাব্যরা আর এদিকে আসেনি, এদিকে ওদিকে আছে হয়তো। রোষা যখনই একটা শাড়ি প্রদীপ্তার গায়ে দিয়ে দেখে মানাচ্ছে কিনা, তখনই মুখটাকে আধার রাতের ন্যায় করে নেয় প্রদীপ্তা। তবুও এসবের মাঝে কেনা হলো বেশ কয়েকটা শাড়ি। রুষা নিজের জন্যও নিল। ওরা গেল জুতোর দোকানে। হরেক রকম জুতোর বাহার হতে রুষা কয়েক জোড়া বের করে আনে, নিজের এবং প্রদীপ্তা উভয়ের জন্যই। প্রদীপ্তা জুতোর দিকে না তাকিয়ে আদিফের দিকে থমথমে মুখ নিয়ে তাকিয়ে। আদিফ তাতে থরি তোয়াক্কা করে। সঠিক মাপের জন্য প্রদীপ্তা জুতো পরে পরে দেখতে হচ্ছিল। এমনই সময় একটা জুতো প্রদীপ্তার পায়ে ঢুকছিল না। জুতোর দোকানের কর্মচারী এলেন পরিয়ে দেওয়ার উদ্দেশ্যে। উনি যেই প্রদীপ্তাকে জুতোটা পরিয়ে দেওয়ার উদ্দেশ্যে নিচে ঝুঁকতে গেলেন, অমনি আদিপ ভরাট কণ্ঠে ওনার উদ্দেশ্যে বাক্য ছুড়ল, ডোন্ট টাচ। জুতোর দোকানদারের পিলে চমকালো। উনি অবুঝ নেত্রে তাকাতেই দেখলেন আদিপ নিজেই এগিয়ে আসছে। সে এসে বসলো প্রদীপ্তার পায়ের কাছে। অস্বস্তিতে ছেয়ে যায় প্রদীপ্তার সমস্ত শরীর ও পা সরিয়ে খুব আস্তে করে ব্যস্ত কণ্ঠে বলে, পায়ে হাত দেবেন না। আদিপ উপেক্ষা করে সেই সব। বরং সে সত্যি সত্যি প্রদীপ্তার পায়ে জুতো জোড়া পরিয়ে দিল নিঃসংকোচে, দ্বিধাহীন। প্রদীপ্তার সর্বাঙ্গ শিরশির করে কোণঠায়। মুখ হতে লাজের আভাস কাটে না, চোখ দুটো জড়তায় টইটুম্বুর। সহসা আদিপ নিম্ন স্বরে বলে ওঠে, যার বিবরণ আপনার সর্বাঙ্গে হালাল, সে আপনার পা ছুলে পাপ হবে না। প্রদীপ্ত চোখের আকৃতি বড় করলো। আতঙ্কে উঠে তাকালো আশেপাশে। কেউ শুনলে কি হবে এসব ভাবে নাকি মানুষটা। ও ফের আদিবের দিকে তাকাতেই আদিব নরম গলায় বলল, দেখুন তো এটা পারফেক্ট হচ্ছে কিনা। প্রদীপ্ত দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। হেঁটে দেখলো পায়ে ওটা হচ্ছে কিনা। সব কেনাকাটা সেরে বেরোতে ওদের বেশ রাত হয়। রাতের খাবারের জন্য দূরে কোথাও আর যাওয়া হয়নি। এসেছে আশেপাশের একটা রেস্টুরেন্টে। ভাইয়া আমাদের নিয়ে সুন্দর একটা ট্যুর কবে দিবে? খেতে খেতে সাদিত প্রশ্ন করে। আদিপ বলে, পরের বার। কাব্য বলল, তুই সত্যি ছুটি পারাবি? আদিপ খেতে মগ্ন প্রদীপ্তার দিকে আর চোখে চেয়ে নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দেয়, উনি চাইলে বাড়াবো। তাছাড়া এমনিতেও 2 দিন এক্সট্রা আমাকে দেয়া হবে। যেহেতু আমি প্রদীপ্তাকে নিয়ে প্রথমে চট্টগ্রাম যাচ্ছি কাজের জন্য, তারপর ওখান থেকে কক্সবাজার যাব। 4টে মানুষ বিস্মিত কণ্ঠে একসাথে বলল, তুমি ওকে কোয়ার্টারে নিয়ে গিয়ে রাখবে? আদিপ নির্বিকার কণ্ঠে বলে, রাখবো না, শুধু 2 দিনের জন্য উনি ওখানে থাকবেন। এই কথা যেন বাড়িতে না জানানো হয়। শেষ বাক্যে ঠান্ডা হুমকি প্রদান করে কথা সমাপ্ত করে আদিপ। প্রদীপ তার মাথার 7 গজ উপর দিয়ে গেল সব। ও ফ্যাল ফ্যাল করে শুধু চেয়ে থাকে পাশের ব্যক্তির দিকে। কাব্য বলে, বাড়িতে বললেও বিশেষ কিছু হতো না। আদিপ খাবারে মনোযোগী। ও যত্ন হাতে নির্লিপ্ততার সঙ্গে নিজের পাত থেকে এক গাল খাবার নিয়ে প্রদীপ তার মুখের সামনে তুলে ধরতে ধরতে কাব্যের উদ্দেশ্যে বলল, তবুও চাইছি না। প্রদীপ্তা হতচকিত হয় অতর্কিত কাণ্ডে। আদিপ সাবলীলভাবে ইশারা করতেই ও খাবারটুকু মুখে তুলল। অজান্তেই হাসি পেল খুব।
এই যে সব ব্যস্ততার মাঝেও প্রদীপ্তার যত্ন নিতে ভুলে না আদিব। সবসময় প্রদীপ্তার সুবিধা অসুবিধার ব্যাপারে অধিক সতর্ক থাকে। এসবকে কি নাম দেওয়া যায় আসলে? কি নাম দিলে মনে হবে ভালোবাসার চেয়েও বেশি কিছুতে ভাসছে প্রদীপ্তার জীবন? প্রদীপ্তা মাথা নামিয়ে মুচকি হাসে। আজকাল মেয়েটার হাসি মুখ দেখা যায়, কোনো প্রতিক্রিয়াহীন চুপচাপ বসে থাকে না আর। ভালোবাসার জোর কতটা দৃঢ়, প্রণয়ের ইন্দ্রজাল মানুষকে কতটা ভিন্ন করে তোলে। খড়খড়ে গ্রীষ্মকে করে বসন্ত, শীতকে হেমন্ত। ভালোবাসা মানবজাতির নশ্বর জীবনে হয় বেঁচে থাকার উৎস হয়ে হানা দেওয়া, নয়তো সরাসরি পাগল বানিয়ে ঠেলে দেয় মৃত্যুর দিকে। 4 অক্ষরের এই শব্দে দুটি দিকই বিদ্যমান। প্রদীপ্তার জীবনে ভালোবাসার সুখ হয়ে উকি দিয়েছে, সমস্ত ভালো দিকটা ওকে ছুঁয়েছে। অন্তর্নিহিত অবাধ আবেগ, অনিঃশেষ অনুভূতিদের রাজত্ব ওকে বেষ্টনীতে আবদ্ধ করেছে। প্রদীপ্তা অন্তঃকল্পনার সুতো কেটে দ্বিতীয় দফায় মুখের সম্মুখে খাবার তুলে ধরে আদিব। প্রদীপ্তা এক পলক শুধু আদিবের দিকে তাকায়, মুগ্ধ চোখে তাকায়, অতঃপর ওর হাত থেকে নিঃশব্দে খাবার মুখে পুরে চোখ ফিরিয়ে নেয়। নৈশভোজ সেরে আদিবদের বাড়িতে ফিরতে ফিরতে দেরি হলো খুব। সবাই মিলে দূরে কোথাও গিয়েছিল কিনা। বাড়ির প্রতিটি সদস্য জাগ্রত, এমদাদ খানরা কিছুটা ব্যস্ত আলাপ আলোচনায়, সঙ্গে রুমকি বেগমরাও আছে। খেয়ে দিয়ে আজ আর তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া হয়নি। সবাই একসাথে বসে ভালোই আলোচনা সভা জমিয়ে নিয়েছে। যখন আদিবরা বাড়ি ফিরে তখন রাত 12:30টার ঊর্ধ্বে। এতটা বাঁচত না হয়তো যদি না আবার গাড়ি থামিয়ে কাব্যরা চা না খেত। বাড়িতে ওদের পদধূলি পড়তে শাহানা বেগম ত্রস্ত পায়ে এগিয়ে এলেন সবার কাছে। একটু ঘেমেছে কি তার প্রাণের প্রিয় আদি? সে ব্যস্ত হাতে ওড়না দিয়ে কপাল মুছে দিল আদিভের, বলল, এত দেরি করলি কেন তোরা? কাব্য সাদিদার রুষা নিস্পৃহ দৃষ্টে শাহানা বেগমকে দেখে ভেতরে চলে এলো। সঙ্গে নিয়ে এলো প্রদীপ্তাকে। এমদাদ খানে হাসান খান বরাবরই মেয়েদের প্রতি বেশি গদগদ। তারা আজ রুষার বাইরে ছেলের বউকে আদুরে গলায় শুধালেন, কেমন ঘুরলে আজ বৌমা? প্রদীপ্তার পা দুটো জমিনে আঠার মতো আটকে গেল যেন। ওর শরীর নিজ ভার ছেড়ে পালাতে স্পৃহা করে। লাজে রাঙা হয় বদন, টালমাটাল হয় দেহটা। প্রত্যেকে স্পষ্ট দেখতে পেলেও প্রদীপ্তার প্রতিক্রিয়া। হেসে উঠে একে একে প্রত্যেকে। প্রদীপ্তা ভীষণ কুণ্ঠিত হয়, সাথে সকলের আচরণে অপ্রস্তুত হয় বড্ড। ও মিনমিনে গলায় সেই প্রশ্নের জবাবে বলে, জি মামা, ভালো। এমদাদ খান বাদশাদেন। উনি চড়া গলায় বললেন, মামা তুই না ওই শ্বশুর বাবা হই না? সকালে না না বললাম বাবা ডাকতে? প্রদীপ তার একটু মিয়ে পড়ে, ঠিকঠাক চোখ তুলে চাইতে অবধি পারে না কারুর দিকে। তবুও এক পলক নিজের বাবার দিকে তাকালো। রশিদ দেওয়ান হাসলে গালে টোল পড়ে। দুনিয়ার সবার চাইতে প্রদীপ তার বোধহয় এই মানুষটাকে হাসতে দেখলে এতটা সুখ অনুভব হয়, প্রসন্ন হয় চিত্ত। রশিদ দেওয়ান আর মেয়ের লজ্জা মেনে নিলেন না। উনি ভালোই সবটা অনুধাবন করতে পারেন, তাই তো হাসি মুখে বললেন, যাও প্রভা, ঘরে গিয়ে হাত মুখ দিয়ে ঘুমাও এবার। বেশ রাত হয়ে গেছে, ক্লান্ত নিশ্চয়ই। বাকিরাও আর আটকে রাখলেন না, তাড়া দিলেন ওদের প্রত্যেককে। প্রদীপ্তা অনুমতি পেয়ে আর দাঁড়ায়নি, চুপচাপ ক্ষুদ্র ক্ষুদ্র কদমে সিঁড়ি বেয়ে উঠে চলে গেছে। ও যেতেই আরেক দফা হাসিতে ফেটে পড়লেন ওনারা। মেয়েটা এত লাজুক হয়েছে না, ওনারা ভালোই মজা নেন ওকে নিয়ে। আদিব সকলের কাণ্ড দেখে নিজেও সন্তর্পণে হাসে। একটা ছেলে তো শুধু এইটুকুই চায়, তার সুন্দর হাসি খুশি একটা পরিবার। ঘড়ির কাঁটা রাত 1টায় ঘূর্ণায়মান, টিকটিক শব্দ তুলে ঘড়িটা ঘুরছে। শহর জুড়ে নিকষ আধার নেমেছে। সোডিয়ামের আলোয় হয়তো কোথাও কোথাও আলোকিত। প্রদীপ্তার সাধের ঘরটায় তখনও আলো জ্বলছে।
ঘুম নেই দুটো মানবীর একজনেরও চোখে। প্রদীপ্তা দায়িত্ববান স্ত্রীর মতো স্বামীর জামা কাপড় ভাঁজ করে লাগেজে তুলছে। আদিপ তার পাশে খাটের সাথে গা এলিয়ে বসে গালে হাত রেখে প্রদীপ্তাকে দেখছে। প্রদীপ্তা একটু পরপরই একটা শার্ট তুলে আর শুধায়, এটা নেবেন? আদিপ প্রদীপ্তাকে দেখে অবাক না হয়ে পারে না। সব কিছুতে নেতিয়ে পড়লেও কাজের বেলায় একটুখানি আলসেমি কাজ করে না ওর। আদিপ বলেছিল নিজেরটা নিজে করতে পারবে, কিন্তু প্রদীপ্তা দিলে তো। তার উপর সকালে বেরোবে, তখন উঠে সব গোছগাছ করা একটা ঝামেলাই বটে। প্রদীপ্তা 2 দিন হয়নি আপনার বিয়ে হয়েছে, আপনি এতেই এত সাংসারিক হয়ে গেছেন, পাকা গিন্নি হয়ে গেছেন। আপনিও কি আমার মতো শুধু বিয়ের অপেক্ষাতেই ছিলেন? আদিপ চপল কণ্ঠে বলল। প্রদীপ্ত একটুখানি আদিপের দিকে তাকিয়ে চোখ ফেরালো। কথাখানা সম্পূর্ণ উপেক্ষা করে চুপ রইল কিয়ৎক্ষণ। অকস্মাৎ কি মনে করে যেন নিজেই ডেকে ওঠে। শুনুন না। আদিপ আদুরি গলায় বলে। বলুন না। প্রদীপ্তা মিহি গলায় বলল, আমাকে বড় আপুর বাড়িতে নিয়ে যাবেন? আদিপ মাথা দোলায়। আপনি চাইলে যাব। প্রদীপ্তা নির্দ্বিধায় বলল, আমি তো চাই। আদিপ হেসে বলে, চাইবেনই তো, আপনার ছেলেমেয়েরা আছে না সে বাড়িতে? প্রদীপ্তার মুখে চমৎকার হাসি ফুটে ওঠে। ও হাতের কাজে মনোযোগী থেকে বলে। আদিপ বলল, আপনি যে কি জাদু করেছেন ওদের, এখন কল করলে ওরা আমার পরিবর্তে আপনাকে চায়। একবারও বলে না মামাই আসবে, বলে মামি মাকে দিয়ে যাও। প্রদীপ্তা খিলখিলিয়ে হেসে ওঠে। ওর হাসিতে শব্দ হলো বেশ। আদিবের এই মেয়েটাকে হাসতে দেখলে প্রাণ জুড়িয়ে আসে। ও দেখে যায় অপলক। প্রদীপ্তা বলে, আপনি আমাকে এই খুনি বানাচ্ছেন, এই জাদুকর বানাচ্ছেন, আর কি বানানোর বাকি রেখেছেন? আদিব ভাবলেশীনভাবে মিষ্টি করে বলল, আর কি হওয়ার বাকি আছেন? এ গুড মাদার। বলেই আদিব প্রদীপ্তার দিকে চেয়ে ভ্রু দোলায়। প্রদীপ্তার কাজের হাত থামে। ও হতবিহ্বল হয় মুহূর্তে। তাজ্জব চোখে চেয়ে রয় আদিবের মুখ পানে। আদিব অধর বাঁকায়। কিছু বলতে চাইতেই প্রদীপ্তা বাধা দিল। সে আগেই বলে উঠল। আদিব সশব্দে হেসে ওঠে। তার স্ত্রী প্রসঙ্গ পাল্টাতে ভীষণ পটু, ভীষণ। গোছগাছের কাজ শেষ করতে করতে রাত 1:30 ছাড়িয়ে গেছে। সবেমাত্র কাজ শেষ হলো। প্রদীপ্তা বিছানাটা ঝেড়ে গুছিয়ে নিল নিখুঁত হস্তে। আদিব ল্যাপটপ ঘাঁটছে। প্রদীপ্তা আয়নার সম্মুখে দাঁড়িয়ে খোপা বাঁধা চুলগুলো উন্মুক্ত করে বেনুনি গাঁথার উদ্দেশ্যে। তন্মধ্যে আদিবের নিজস্ব কাজকর্ম হতে মনোযোগ ছুটে পালায়। ওর ধ্যান জ্ঞান স্থির হয় প্রদীপ্তার দীর্ঘ কেশের পানে। প্রদীপ্তা দক্ষ হাতে লম্বা চুলগুলো আঁচড়ে নিচ্ছিল। আদিব টেবিলের কাছ থেকে উঠে প্রদীপ্তার পেছনে এসে দাঁড়ালো। ক্ষণিকের মধ্যে বিপজ্জনক হাত দুটো নিজের আওতায় আবদ্ধ করে নিল প্রদীপ্তার নির্মিত কোমর। প্রদীপ্তার চলতি হাত থামে। ও মূর্তিস্বরূপ দাঁড়িয়ে থমকে থাকা চোখে তাকায় আদিবের দিকে। আদিব প্রদীপ্তার কাঁধে থুতনি রাখে। আয়নায় এই দৃশ্যটুকু এত স্পষ্টভাবে দেখতে পেয়ে আশ্চর্যজনক মুগ্ধতা ছেয়ে গেল প্রদীপ্তার চোখে মুখে। প্রণয়ের লহরী বইল সর্বাঙ্গ জুড়ে। আদিব কানে কানে ফিসফিস করে শুধায়, আজ আমি বেনি বেঁধে দেই। প্রদীপ্তা আদিবের দিকে তাকিয়ে ও কণ্ঠস্বর নামিয়ে বলে, আপনি পারেন? আদিব কোমরের বাঁধন আর একটু দৃঢ় করে। আয়নায় প্রদীপ্তার চোখের দিকে গভীর লোচনে চেয়ে ভাবলেশীনভাবে জবাব দিল, আপনি শিখিয়ে দিলে পারি। প্রদীপ্তা সীমিত হাসে। সংকীর্ণ আওয়াজে শুধায়, রাত বাড়ছে, ঘুমাবেন না? আদিব আদর মিশ্রিত কণ্ঠে বলে, আপনার দেখছি ঘুমানোর জন্য ভীষণ তাড়া। প্রদীপ্তা নিশ্চুপ। আদিব প্রদীপ্তার হাত ধরে ওকে বসালো খাটে। প্রদীপ্তা দুপা গুটিয়ে আয়েসি ভঙ্গিতে বসলো। আদিব চিরুনিটা সঙ্গে নিয়ে এসে বসলো। প্রদীপ্তার চুলে চিরুনি লাগালো মিছিমিছি। সে নিজের হাত দিয়ে আলতোভাবে ছুঁয়ে দিল প্রদীপ্তার মসৃণ কেশগুলোকে। প্রদীপ্তা শিখালো আদিবকে কি করে বেনি গাঁথতে হয়।
আদিপ প্রদীপ্তার গাঁথা সুন্দর বেনিটা খুলে নিজে চেষ্টা করলো করার, যদিও বা সঠিকভাবে পারেনি। আঁকা বাঁকা উল্টোপাল্টা হচ্ছে, তবুও দমে গেল না ও। মাঝে একবার খুব দক্ষের মতো বলল অবধি, নড়বেন না কেমন, নয়তো নষ্ট হয়ে যাবে। এমনিতেই তো যা হওয়ার হয়েছে। তবুও প্রদীপ্তা শান্ত বাচ্চাটার মতো চুপ করে বসে রইল, কোনো প্রকার নড়াচড়াবিহীন। আদিব হাতের কাজটা গুরুতর ভঙ্গিতে সম্পন্ন করার শেষে দম ছাড়ে। বেনিটার অস্বাভাবিক অবস্থা দেখেও মুখে হাসির প্রলেপাকে করেছে তো, সে যেমনটি হোক। আদিব প্রদীপ্তার মাথার উপরিভাগে শব্দ করে চুমু খেলো, তার বিড়াল ছানাটাকে জাপটে ধরে ধন্যবাদ জানালো নড়াচড়া না করার জন্য। লক্ষ্মীটি আমার, কি মিষ্টি আপনি। প্রদীপ্তা হেসে ওঠে। আদিব ওকে আর একটু দৃঢ়তার সহিত জাপটে ধরে বলল, পরীক্ষার ফলাফল হিসেবে শুধু একটা তো দিন। প্রদীপ্তা হাসি মুখে মিষ্টি গলায় বলল, 100-তে 100। আদিব আর গলায় বলে, মিছি মিছি প্রশংসা। প্রদীপ্তা ভ্রু কুঁচকে পিটপিট করলো চোখ দুটোকে, পরক্ষণেই হাসলো পুনরায়। সুধাময়ী কণ্ঠে বলল, সত্যি ভালো হয়েছে, আপনি করেছেন না? আদিব প্রসন্ন হাসে। প্রদীপ্তা গুটিয়ে বসে আদিবের বুকের সাথে আরো গাঢ়ভাবে লেপ্টে প্রদীপ্তার কপালের কাছে পড়ে থাকা চুলগুলোকে খুব আলতোভাবে কানের পিছে গুজে দিল আদিব। খোলা বারান্দা হতে হু হু করে প্রবেশ করলো সতেজ হাওয়া। হাওয়াটা ছুঁয়ে দিল একে অপরকে। আদিব হাওয়ার তালে তালে প্রিয়তমার কানে কানে বলে ওঠে, গহীন সমুদ্রে ন্যায় অন্তস্থে আমার ফেললেন একবার নোঙর, উঠালেন প্রবল ঝড়, তুললেন প্রকম্পিত উত্তাল ঢেউ। আপনি আমার তমিশ্রে তলানো জীবনের খুব বিশেষ কেউ। সকাল সকাল পরিবারের সকলকে বিদায় জানিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হলো আদিব প্রদীপ্তা। সকলে জানে ওরা এখান থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে। আসার সময় প্রদীপ্তাকে ঘিরে রুমকি বেগমদের কত শত উপদেশ, চিন্তা হয় বিধায়ী এত সব। ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব কি কম? মোটেও নয়, বরং বিশাল দূরত্বের। অথচ আদিব এতটা পথ না যেতে ইচ্ছুক বাসে কিংবা ট্রেনে, বরং নিজে গাড়ি চালিয়ে যাওয়ার ইচ্ছা পূর্ণ করল। এমদাদ খানরা ক্ষুণ্ণ হয়েছেন বেজায়। এতটা পথ গাড়ি করে যাওয়া কি চারটিখানিক কথা? তার উপর ড্রাইভার নিয়ে যেতে আপত্তি, সে নিজে গাড়ি চালাবে। বিপদ আপদ কি বলে কয়ে আসে? আদিব শুনলে তো কারো কথা, ও নিজস্ব ইচ্ছাকে সর্বদা বেশি প্রাধান্য দেয়। আজও তাই হলো। গাড়িতে জানালার কাজ ঘেঁষে বসে প্রদীপ্তা। মেন রোডে সবে গাড়ি উঠেছে। আদিব পাশে দক্ষ হাতে ড্রাইভ করতে ব্যস্ত। শুনশান নীরবতা বিরাজমান গাড়ির মধ্যে। স্বল্প বিস্তর আলাপ শুরুর দিকে হলেও আপাতত দুজনের পক্ষ হতেই নৈশব্দ। দৈবাতেই নীরবতার রেশটুকু ভঙ্গ করে প্রদীপ্তা বলে ওঠে, জানালার কাজটা নামিয়ে দিন না। আদিব আর চোখে পাশে এক পলক চেয়ে বলল, হাইওয়েতে যেয়ে নামাচ্ছি। নীরবতা। প্রদীপ্তা আশেপাশের বাড়িগুলো গাড়িগুলো পর্যটন করে চলে। চোখের দৃষ্টি সমগ্র শহর জুড়ে ঘুরে ফিরে বেড়ায়। সহসা কোনো এক ঘটনা স্মৃতিচারণ করতেই লম্বা এক টুকরো হাসি ঝুলল প্রদীপ্তার আদলে। গাড়ি চালাতে চালাতে বারংবার পাশে তাকানোয় আদিবের নজর কাড়ে ব্যাপারটা। ও কিঞ্চিৎ সন্দিগ্ধ গলায় বলল, হঠাৎ খুশি হয়ে গেলেন যে? রাস্তায় কি চেনা কারো দেখা পেয়েছেন? প্রদীপ্তা ঠোঁটের হাসি প্রশস্ত করল ও হাস্যোজ্জ্বল চকচকে নেত্রে নিজের পরম পুরুষটির দিকে চাইল, বলল, আজ আপনার মা কি বলছিল জানেন? আদিব শান্ত গলায় বলে, আমার মা নয়, কথাটা হবে আপনার শাশুড়ি মা। প্রদীপ্তা শুধরে নিল নিজেকে ও বলা ধরে, আপনি সকালে বাবার সাথে বেরোলেন না? তখন আমি রান্নাঘরে ছিলাম মায়ের কাছে। তখন মা আমায় বলেছিলেন, প্রভা, আমার ছেলেটাকে কেমন সন্দেহজনক লাগছে। হুট করে তোমায় বিয়ে করলো, আবার দিন দুয়েক না হতেই হুট করে ঘুরতে নিয়ে যাচ্ছে। যদিও তোমায় ওখানে নিয়ে বিক্রি টিক্রি করে দেয়,
তুমি মনে মনে আমাদের উপর রাগ ক্ষোভ রেখো না। কথা শেষ করে ও খিলখিল শব্দে হেসে ওঠে। হৃৎপিণ্ড ঝাঁঝা বিক্ষুব্ধ করা হাসি যাকে বলে। আদিফ ক্ষণিকের জন্য তাজ্জব বনে, পরক্ষণেই নিঃশব্দে হেসে ফেলে ও ছলা করার গলায় বলে, এটা কি হলো? মা কি করে জেনে গেলেন? এখন কি হবে? আদিফ জিভ কাটে, যেন সত্যি সত্যি খুব অন্যায় হয়ে গেছে। প্রদীপ তার হাসির মাত্রা বৃদ্ধি পায়। স্বামীর সাথে সেও তালে তাল মেলায়। আপনি পরিকল্পনা করার সময় হয়তো জোরে জোরে কথা বলছিলেন। আদিফ চবর্গীয় শব্দ তুলল, বলল, আপনিও তো জেনে গেলেন, এখন কি পালিয়ে যাবেন? প্রদীপ্তা বলল, ভাবছি। আদিফ এক হাত মেলে দিল প্রদীপ্তার দিকে, বলল, আসুন ধরে রাখি, এত সহজে পালাতে দিচ্ছি না। প্রদীপ্তা জানালার কাছ হতে সরে নির্বিঘ্নে স্বামীর বাড়িয়ে দেওয়া হাত অনুসরণ করে ঢলল, মিশে গেল আদিফের বক্ষে। তৎক্ষণ আদিফ যত্ন সহিত হাতটা দ্বারা আবদ্ধ করে নিল ওকে। আদিফ বলল, ভয় হচ্ছে না? একটা সন্ত্রাসের হাতে বন্দী হয়ে বসে আছেন। প্রদীপ্তা ভাবলে সে নরম গলায় বলে, আপনি নামক সন্ত্রাসে ভয় আসে না। পরক্ষণেই প্রদীপ্তার মন আওড়ায়। পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত আবাসস্থল হচ্ছে আপনার বাহুদয়, যেখানে হারিয়ে গেলেও ভয় নেই। প্রদীপ্তা ফের হাসি মাখা কণ্ঠে বলে ওঠে, জানেন একবার মা আমায় কি বলেছিল? আদিফ কোমল কণ্ঠে বলে, আপনি জানালে জানবো। প্রদীপ্তা বলল, বলেছিল আপনাকে বড় ভাইয়া ডাকতে। প্রদীপ্তা পুনরায় সশব্দে হেসে ওঠে, হাসির ঝঙ্কার তুলে গাড়ির মধ্যে। আদিফের চেহারার সে কি বিভৎস অবস্থা, নাক মুখ কুচকে একাকার। প্রদীপ্তা চপল কণ্ঠে বলল, বিয়ের আগে সুযোগ হয়নি কখনো, তাই বলিনি। এখন বাক্য পূর্ণ করার আগেই থামায় আদিফ ও বলে, আপনি এখন বলতে চাইলে পারবেন বলতে। প্রদীপ্তা ভাবান্তরহীন বলে, আলবাত পারবো। আদিফ ঠান্ডা গলায় বলল, বলুন শুনি। প্রদীপ্তা এবার এসে দমে এলো। ওর পক্ষে অসম্ভব এসব। ও মিনমিনে গলায় বলল, থাক। হাসলো আদিফ। গাড়ি ততক্ষণে হাইওয়েতে পৌঁছেছে। কথা মোতাবেক গাড়ির কাঁচ নামিয়ে দিল আদিফ। শো শো করে বাতাস ছুটে এলো ভেতরে। এত প্রবল হাওয়া বইল যে প্রদীপ্তা চোখটা খুলতে পারল না অবধি। ও আদিফের বুকে মুখ লোকায়, মিহি কণ্ঠে বলে, জানালা বন্ধ করুন। আদিফ ঠোঁট এলিয়ে প্রিয়তমার আদেশ পালন করল। প্রদীপ্তা ঋণ ঋণে গলায় অভিযোগ তুলল, আপনার জানালা খোলার ইচ্ছা নেই বলে এমন করেছেন। নরম তুলতুলে মেয়েটার কণ্ঠস্বর। এখানে আর 5টা মেয়ে থাকলে কণ্ঠে তো সামান্যতম দৃঢ়তার ধাঁচ আনতই। আদিফের প্রিয়তমা এতটা ভিন্ন কেন ও ওপরালা মালুম। আদিফ সাবলীল কণ্ঠে বলল, না তো, হাওয়ারা আপনাকে ছুঁয়ে দিলে আপনার ভালো লাগবে, বিধায় এই কাজ। প্রদীপটা মুখ উঁচিয়ে আদিফের পানে চাইল। চোখ দুটো নিভে আসছে। রাতে ঠিকঠাক ঘুমানো হয়নি। সকালে উঠেছে জলদি। তার উপর স্বামীর বাহুতে যথেষ্ট আরাম মিলছে। অদ্ভুত উষ্ণতায় মরে যাচ্ছে শরীর। প্রদীপ্তা চোখ বুঝল। কখন যে নিদ্রা এসেছিল ওর চোখ দুটো তাও জানেও না। ওদিকে ঘুমন্ত প্রেয়সীর ঘুমভঙ্গ না হওয়ার জন্য গুরুতর সতর্ক রইল আদিফ। যথেষ্ট সামলে রাখল প্রদীপ্তাকে, ঠিক নবজাতক শিশুর ন্যায়, এবং পাশাপাশি গাড়ি চালানোতেও দক্ষতার খামতি রাখল না। আদিফের গোটা দিন লেগে গেছে ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে। আসার পথে বহুবার গাড়ি থামানো হয়েছে বিভিন্ন রেস্তোরাঁয়। অবশ্যই সবটা প্রদীপ্তার জন্যই। বাসে কিংবা ট্রেনে গেলে অবশ্যই বারবার রাস্তায় তা থামানো যেত না। যদিও ট্রেনে সবটুকু সুবিধা আছে, তবুও সবটা বিবেচনা করে গাড়িতে আসার সিদ্ধান্তটাকে বেশি প্রাধান্য দিয়েছে আদিফ। যতটুকু সময় গাড়িতে ছিল ততটুকু পুরোটাই প্রদীপ্তা ঘুমিয়ে কাটিয়েছে। স্বামীর ডাকে বার কয়েক উঠেছে, গাড়ি থেকে নেমেছে, খেয়েছে, পুনরায় ঘুমিয়েছে। অন্ধিকা নেমেছে অনেকক্ষণ হবে। কৃষ্ণরঙা চারিপাশ, হলদে পাতির লীলা খেলায় মত্ত চট্টগ্রাম শহর।
বিশাল ফটকের সামনে এসে গাড়ি থামালো আদিফ। প্রদীপ্তা তখন জেগে, জানালা ভেদ করে ওর নেত্রোদয় স্থবির হয় দেওয়ালের বুকে। নীল, লাল আর সাদা রঙের জলজলে অক্ষরের নেমপ্লেট লাগানো জায়গাটার দিকে স্পষ্ট করে জ্বলছে শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। লেখাটুকু পড়তেই প্রদীপ্তা টের পায় অন্তঃস্থলে হওয়া ক্ষীণমাত্রার ভূমিকম্প। অথচ এর কারণ নেই। লোহার ফটকের দুধারে দাঁড়ানো দুজন দায়িত্বশীল কর্মকর্তাকে কার্ড দেখাতে ওনারা ফটক খুলে দিল। আদিফের গাড়িটা ধুলা উড়িয়ে চলল ভেতরে। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা প্রতিটা ভবনে আলো জ্বলছে, চারপাশটাও ভীষণ আলোকিত। প্রশস্ত খেলার মাঠের ন্যায় জায়গাটায় দাঁড়িয়ে প্রদীপ্তা সুস্পষ্ট আকাশ দেখতে পেল চলতি ফিরতি বড্ড আকর্ষণীয় মানুষগুলোকে, যাদের অঙ্গে প্রদীপ্তার খুব প্রিয় পোশাকটা জড়ানো, সাদা রঙের নৌবাহিনীর পোশাক। আদিপ প্রদীপ্তার হাতটা আঁকড়ে ধরলে প্রদীপ্তার স্বপ্ন জগৎটা থেকে বেরিয়ে আদিপে ধ্যান দেয়। আদিপ পিনপিনে অন্ধকারের মাঝে ভ্রু দোলায়। শুধোয় কেমন? প্রদীপ্তা কোমল কণ্ঠে বলে, সুন্দর। আদিপ বাঁকা কণ্ঠে বলে, কেমন সুন্দর কথাটা ঘরে গিয়ে শুধাচ্ছি, চলুন। প্রদীপ্তা আদিপের সাথে পা মেলায়। পথের মানুষগুলো খানিক ঝুঁকে ঝুঁকে সম্মান প্রদর্শন করে আদিফকে। ব্যাপারটা শুধু আদিফের সীমাবদ্ধ ছিল না, ওনারা আদিফের পাশাপাশি প্রদীপ্তাকেও সালাম ঠুকছিল। আদিপ যেমন স্যার সম্বোধনটা পাচ্ছিল, প্রদীপ্তার সমান সম্মানে ম্যাডাম সম্বোধন পেয়েছে। লিফট যথাযথ স্থানে এসে থামে। আদিপ এক হাতে প্রদীপ্তার হাত, অন্য হাতে লাগেজ ধরে বেরোলো। যখন এসে নিজ দরজার শক্ত ধাতুর ভারী কিটির লক খুলতে ব্যস্ত সে, তখন অকস্মাৎ এক মেলি কণ্ঠস্বর কর্ণপাত হয় আদিপ প্রদীপ্তা দুজনে একই সঙ্গে অনুসরণ করলো সে কণ্ঠ। দেখল একজন আদিফের মতো বয়সী মেয়ে নিজ ফ্ল্যাট থেকে বেরোচ্ছে। আদিফকে দেখে তিনি পুনরায় সালাম ঠুকলেন। আদিপ জবাব দিতেই মহিলা শুধায়, স্যার বিয়ে করেছেন শুনলাম, সাথে কি ম্যাডাম? মেয়েটা প্রদীপ্তার দিকে ইশারা করে। প্রদীপ্তা মস্তক নত করল। আদিপ বিনা হেসে স্বভাবগত গাম্ভীর্যের সহিত জবাব দেয়, জি, আমার ওয়াইফ। মেয়েটা গাঢ় হেসে বলে, বড্ড সুন্দর দেখতে। আদিপ এতেও সে আগের সুরে জবাব দেয়। দোয়া রাখবেন। মেয়েটা মাথা নাড়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আদিপ প্রদীপ্তার হাত ধরে ওকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। শক্ত করে আটকে দিল দরজাটা। প্রদীপ্তার নেত্রোদয় মুগ্ধ হলো পুরোটা ফ্ল্যাট সাজানোর কায়দা দেখে। এটা যে আদিপ নামক ব্যক্তিটিরই রুম, এটা কোনো অপরিচিত এলেও বলে দিতে পারবে। একটা ব্যস্ত মানুষ হয়ে এতটা গোছানো গাছানো কক্ষের হালাত কে রাখে, যেখানে সে একা থাকে। প্রদীপ্তা বিভিন্ন জাহাজের শোপিসগুলোর দিকে তাকিয়ে থাকে। দেওয়ালে ঝুলন্ত সমুদ্রের প্রতিকৃতিগুলোর পানে চেয়ে রয়। সবটা কেমন আদুরে। সহসা এসবের মাঝে হুট করে আদিপ অতর্কিত হামলা আনে প্রদীপ্তার ওপর। সে তড়িৎ গতিতে নিমেষে স্ত্রীকে শূন্যে তুলে নিল। হকচকিত হয় প্রদীপ্তা, চক্ষু যুগল বৃহৎ হয় আতঙ্কে। ও আদিপের শার্টটা আঁকড়ে ধরতে আদিপ মুখ খোলে, বাহিরটা সম্পূর্ণ সিসি ক্যামেরা দিয়ে ঘেরাও করা, নয়তো এতটুকু আপনাকে পায়ে হেঁটে আসতে হতো না। ও থামে। প্রদীপ্তার আঁখি জোড়া স্বাভাবিক হলো। আদিপ সামনে পা এগিয়ে নিয়ে নমনীয়তা মণ্ডিত কণ্ঠে বলল, যেহেতু বাড়ি থেকে বেশি আমার এখানে থাকা হয়, তাই বলা চলে এটা আপনার স্বামীর আসল ঘর। প্রদীপ্তার নজর ফেলে। আদিপ আরও 2 কদম শয়নকক্ষের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আপনাকে আপনার ছোট্ট সংসারে স্বাগতম, মিসেস প্রভা। প্রভা? প্রদীপ্তার হৃদয়ে কেমন করে কুঞ্চন ধরে। আদিপ হাসে তাকে দেখে, জিভ কেটে ভুল সংশোধন করে নেয়। আপনাকে আপনার স্বামীর একান্ত রাজ্যে স্বাগতম প্রদীপ্তা। আপনার স্বামী নিজ রাজ্যে আপনার রানীর হালতে রাখবে। প্রদীপ্তার মুখে হাসি ধরে। ও চোখ নামিয়ে ক্ষীণ হাসে।
আদিব ওকে বিছানায় এনে নামালো। নিজের কর্মঠ সবল হাত দুটো প্রদীপ্তার কোমল কালে প্রতিস্থাপন করে বলল, পছন্দ হয়েছে? প্রদীপ্তা নির্দ্বিধায় মাথা ওপর নিচ নাড়ে, মুখে বলে, হ্যাঁ। আদিব স্বভাব সুলভ সুধায়, কেমন পছন্দ? প্রদীপ্তা মিষ্টি করে হেসে বলে, ভীষণ। আদিব নিজ হাতে বন্দি প্রদীপ্তার হাত দুটোতে আদুরে পরশেকে বলল, হাত মুখ ধুয়ে আসুন, তারপর রেস্ট নেবেন। আমি খাবার নিয়ে ফিরছি। প্রদীপ্তা ভীত হলো। একা এখানে থাকতে ওর ভয় হবে। ও মুখ খুলছিল কিছু বলার আশায়। তার আগেই আদিব বলে ওঠে, ভয় নেই, আমি আপনাকে একা রেখে যাচ্ছি না, আপনার সাথে বিশ্বস্ত একজনকে রেখে যাব। প্রদীপ্তা প্রশ্নোক্ত নেত্রে চেয়ে শুধায়, কাকে? তখনই ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা সশব্দে বেজে উঠল। চকিত বাহিরের দিকে চাইল প্রদীপ্তা, যদিও এই রুম থেকে দরজাটা দেখা যাচ্ছে না। আদিব ওকে ছেড়ে বলল, দরজাটা খুলে আসছি, আপনি থাকুন। আদিব বেরিয়ে গেল। একটু সময় নিয়ে দরজা খুললে ওপাশের ব্যক্তি হনহনিয়ে প্রবেশ করলো ভেতরে। সাথে এলো তার স্বামী রিদান। শেফা ভালো মন্দ কোনো কথা জিজ্ঞেস না করে শুরুতেই বাজখাই কণ্ঠে এক প্রকার চেঁচালো, বিয়ে করেছিস 2 দিনও হলো না ঠিকঠাক, আর তুই আজই চলে এসেছিস? এত কাজপ্রেমী হলে বিয়ে কেন করলি? নেহাত মেয়েটা নম্র, ভদ্র, শান্ত শিষ্ট, নয়তো ও তোর মতো মানুষকে বিয়ে করে? আঙ্কেল আন্টি যে কি করে তোকে আসতে দিল? হ্যাঁ রে আদি, প্রভাকে না ভালোবেসে বিয়ে করলি, তা কোথায় গেল তোর ভালোবাসা? মেয়েটাকে ছেড়ে এত দূর আসতে তোর বুক কাঁপেনি? কষ্ট হলো না? এক নাগারে গড় করে সবটা বলে শ্বাস ফেলে শেফা। রিদান পেছন থেকে সন্তর্পণে হাসে, মনে মনে আওড়ায়, বেশ হয়েছে, অতিরিক্ত বউভক্ত হওয়ার বয়সে কাজভক্ত হলে এমনই হয়। তবে আদিফের এসবে কোনো মাথা ব্যথা নেই। ও নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে রিদানের দিকে তাকালো। রিদান স্বাভাবিক আদলে ফিরতেই ও নির্লিপ্ত কণ্ঠে বলল, বেরোবো, চলো রিদান। রিদান হাতে থাকা ব্যাগটা দেখিয়ে বলল, স্যার, খাবারটা। আদিব ভাবলেশীন গা ছাড়া গলায় বলে, নিয়ে যাও, লাগবে না। শেফার চোয়ালে আরো কঠোর হয়। ও মুখ খুলতে নিতেই আদিব থামায়। আর তুই ভেতরে গিয়ে বস, আধ ঘন্টার চেয়ে বেশি সময় আমার লাগবে না, ততক্ষণে যেন আমার ওয়াইফকে দেখে শুনে রাখা হয়। শেফা ললাট ভাঁজ করে। ওয়াইফ? কথাটা বলে ওর শোয়ার ঘরের দুয়ারে চাইতেই দেখে প্রদীপ্তা দাঁড়িয়ে। শেফার চোখ কপালে ওঠে। ও অবিশ্বাস্য চোখে একবার আদিব তো আর একবার প্রদীপ্তার পানে চাইল। প্রদীপ্তা নিষ্পলক অবুঝ মানে চেয়ে, শেফা এখানে কেন ও জানে না। শেফার বিস্মিত নয়ন মুহূর্তেই হাস্যোজ্জ্বল হলো। ও হাসি মুখে গদগদে গলায় শুধালো, কেমন আছো প্রভা? প্রদীপ্তা নম্র গলায় জবাব দিয়ে শেফাকেও পাল্টা প্রশ্ন করে। শেফা নরম কণ্ঠে জবাব দিল, অথচ পরক্ষণেই আদিবের দিকে কটমট চোখে চেয়ে ওর শক্ত বাহুতে কয়েকখানা কিল ঘুষি বসালো। ভীষণ রাগ নিয়ে বলল, বলিসনি কেন প্রভাকে সাথে এনেছিস? রিদানও হতবিহ্বল। ওর স্যার যে বউ নিয়ে হাজির হবে তা অপ্রত্যাশিত। যদিও রিদান এক পলকের চেয়ে বেশি তাকালো না প্রদীপ্তার দিকে। ওর ভাষ্যমতে স্যারের বউয়ের দিকে চাইলে স্যারের পছন্দ হবে না। যাই হোক, আদিব শেফাকে শেষবারের মতো প্রদীপ্তার খেয়াল রাখতে বলে রিদানকে সঙ্গে নিয়ে বেরোলো। শেফা সে কি খুশি প্রদীপ্তাকে পেয়ে। শেফা কত যে গপ্প করলো তাদের আদির বউয়ের সাথে তার বলতে। প্রদীপ্তারও ভালো লাগে মেয়েটাকে। অধরার সাথে মিল পাওয়া যায় বেশ। 8 ঘন্টা বলে গিয়েছিল মহাশয়, এবং ঠিক 8 ঘন্টার মাথায় ফিরল সে, হাতে খাবারের প্যাকেট। রিদান খাবার কিনতে দেখে বহুবার বলেছে শেফা খাবার এনেছিল স্যার, তবে আদিব শোনেনি। এ কথা জানলেও শেফা রাখবে, কিন্তু সেসবে আদিব তোয়াক্কা করলে তো। আদিবরা ফিরতেই আরেক যুদ্ধ হলো শেফার আদিবের মাঝে। যেই যুদ্ধে নীরব দর্শকের ভূমিকায় ছিল প্রদীপ্তা আর রিদান। শেষের আগে ক্ষোভে শেফা চলে গেছে, বলেছে আর কখনো এখানে আসবে না, আদিবের জন্য খাবারও দিবে না কখনো।
অথচ এটা শেফার প্রতিবারের উক্তি। পরে তো সে ঠিকই আসে। শেফারা যেতেই আদিব দেখে প্রদীপ্তা ফ্যাল ফ্যাল নয়নে আদিবের দিকে চেয়ে। আদিব কাছে বসতেই ও বলল, আপনি আপুর সাথে এভাবে কথা বললেন কেন? আদিব বলে, কিভাবে বললাম? প্রদীপ্তা মৃদু গলায় বলল, একটু সুন্দর করে বললেও হতো। আপু কষ্ট পেয়েছেন। আদিব হেসে বলে, পাইনি। দেখবেন কাল সকাল সকাল এসে হাজির হয়েছে, আর খাবার নিয়েই হাজির হবে। আমাকে এখন অবধি অভিনন্দন জানায়নি তো। বলেই অমায়িক হাসলো আদিব। প্রদীপ্তা নিভু নিভু করলো চোখের দৃষ্টি, বোঝালো সে অপ্রসন্ন। আদিব ঝড়ের গতিতে প্রদীপ্তার ললাটের মধ্যখানে মিষ্টি একখানা পরশেকে প্রসন্ন করলো তাকে। উঠল ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। যখনও বেরোলো তখন প্রদীপ্তা চুপচাপ শান্ত মেয়ে হয়ে জানালার বাইরে চেয়ে। এই ঘরের জানালা দিয়ে অদূরে সমুদ্র দেখা যায়। দেখা যায় বিশাল থেকে বিশালতম জাহাজগুলো। প্রদীপ্তা এত উত্তাল ঢেউ এবং বিশাল সমুদ্র কখনো দেখেনি। কাছ থেকে এই সমুদ্রের সৌন্দর্য কেমন, নিশ্চয়ই মাত্রাতিরিক্ত। পৌঁছে এখন অবধি বাড়িতেও কল করা হয়নি, জানানো হয়নি এসে পড়ার ব্যাপারটা। ওদিকে হয়তো মানুষগুলো চিন্তা করবে, কিংবা আদিব সঙ্গে আছে বিধায় নিশ্চিন্তে থাকবে। আদিব রান্নাঘর থেকে প্লেট ধুয়ে আনলো, টেবিলে না গিয়ে বসলো খাটেই। প্রদীপ্তা আদিবের উপস্থিতি টের পেয়েও আর ফিরে চাইল না। সে নিগুড় দৃষ্টিতে শুধু সমুদ্রই দেখে গেল। আদিব প্লেটে খাবার বাড়তে বাড়তে পেছন থেকে বলে, জানুয়ারিতে ছুটি পেলে আপনি সেন্ট মার্টিন নিয়ে যাব, সেখানকার দৃশ্য আরো সুন্দর। প্রদীপ্তা নিশ্চুপ। আদিব ফের বলল, সমুদ্রে কদিন থাকার ইচ্ছা বলুন। প্রদীপ্তা পেছন ঘুরে জবাব দিল, আপনার ইচ্ছা। আদিব প্রদীপ্তার কাছাকাছি এগিয়ে বসলো। আলাদা থালায় প্রদীপ্তার খাবারটা বাড়ল না। ওর নিয়ত নিজ হাতে প্রিয়তমাকে খাইয়ে দেবে। বাড়িতে এই শখটুকু পূর্ণ করা হয়নি। আদিবের ভাষ্যমতে ভালোবাসা সন্তর্পণে শ্রেয়, প্রকাশ্যে ফিকে। ও প্রদীপ্তাকে কাছে ডাকে। মেয়েটা এসে ঠিকঠাক হয়ে পাশে বসলো। আদিব বলে, বাড়িতে কল করবেন? প্রদীপ্তা ওপর নিচ করে মাথা নাড়ে, অর্থাৎ হ্যাঁ। আদিব নিজ হাতে খাবার তুলে প্রদীপ্তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, খেয়ে নিন, পরে কথা বলিয়ে দিচ্ছি। বাধ্যমের ন্যায় শুনল প্রদীপ্তা। আদিফের নিকট প্রদীপ্তা দিনকে দিন কেমন আহ্লাদে আটখানা হচ্ছে। স্বামীর ছোটোখাটো আদর যত্নে গা ভাসাচ্ছে ক্রমশ। আদিব যত্ন করেই খাইয়ে দিল। এমন মনোযোগ দিল প্রদীপ্তাকে খাওয়ানোতে যেন কোনো বাচ্চাকে খাওয়াচ্ছে। মাঝপথে আদিবের কল আসে, ও কথা বলতে বলতেই খাইয়ে দেয়। বিশেষ কোনো ব্যক্তির কল ছিল, যা বলেছে পুরুষটা ইংরেজিতে। প্রদীপ্তা শুধু অনিমেষ চেয়ে রয়। উপরওয়ালা ভাগ্যে কতটা যত্নবান পুরুষ লিখেছিলেন দেখে যায় অপলক। খাবার শেষে নিজ হাতে জল খাইয়ে স্ত্রীর ললাটে অধর ছুঁয়ে উঠে গেল আদিব। এমনকি বিছানাটা অবধি নিজে গোছালো। নিজে খেয়ে প্লেটটাও ধুতে দিল না প্রদীপ্তাকে। প্রদীপ্তা কি করবে এই লোককে নিয়ে? দেখে বোঝার উপায় আছে, দিনের 9 থেকে 10 ঘন্টা সময় ড্রাইভ করার পেছনে ব্যয় করেছে এই লোক। এত এনার্জি আসে কোত্থেকে? কোন এনার্জি ড্রিঙ্কস খায় সে? বাড়ির সবার সাথে কথা বলে ফোনটা মাত্রই রাখলো প্রদীপ্তা। রাত বেশি হয়নি যদিও, তবে আজ ক্লান্তিতে ঘুম টানছে। আদিব বাতি নিভিয়ে এসে শুয়ে পড়ল। প্রদীপ্তা বসে তখন। আদিব প্রদীপ্তার কোলটাকে বালিশ বানায়, কোমরটাকে আঁকড়ে নেয় হাতে। প্রদীপ্তা আদিবের ঝরঝরে চুলের ভাঁজে হাত বুলিয়ে বলে, মাথা ব্যথা করছে? আদিব নরম গলায় বলে, করছে না। ব্যাস এইটুকুই। প্রদীপ্তা আর বাড়তি প্রশ্ন করল না, ঘুমানোর সুযোগ দিল আদিবকে। হয়তো ক্লান্তিটা সবার ন্যায় প্রকাশ করে না, তবে ভেতরে ভেতরে যে নেতিয়ে পড়েছে প্রদীপ্তা বোঝে। ও ততক্ষণ অবধি আদিবের মাথায় হাত বুলিয়ে যায় যতক্ষণ না ওর চোখের পাতায় ঘুম এসে হানা দেয়। যখন ঘুমে ঢুলু ঢুলু করে ওঠে নেত্রযুগল, তখন চুপচাপ বিড়াল ছানার ন্যায় গুটিয়ে যায় আদিবের বক্ষে।
আদিব ঘুমের মাঝেও প্রদীপ্তাকে আষ্টে পিষ্টে আটকে নেয় নিজের সাথে। আজ প্রদীপ্তার লজ্জা হলো না কিঞ্চিত। ঘুমন্ত আদিবে কিসের লজ্জা? সে আলগোছে নিজের ছোট্ট ছোট্ট হাত দুটো তুলে রাখলো আদিবের পিঠে। একবার শুধু ছুলো ঘুমন্ত মানুষটার মুখমণ্ডল, অতঃপর সম্পূর্ণ ঘুমে আচ্ছন্ন হলো। রাতের কৃষ্ণাভা কাটিয়ে উজ্জ্বল হয়ে উঠেছে মেদিনী। রৌদ্রোজ্জ্বল আরও এক নব্য প্রভাত। চারিদিক মুখরিত পাখিদের কিচিরমিচিরের শব্দে। রান্নাঘরের জানালা হতে বাহিরের পরিবেশটা এতটাই স্বচ্ছ দেখা যায় যে অগত্যার বাহিরে যাওয়ার প্রয়োজন পড়ে না। আবার এই জানালাখানা কিংবা এই ফ্ল্যাটের যে কোনো জানালা কিংবা দরজা খুলে দিলে পাখির কলকাকলি নির্নিমেষ পৌঁছাবে শ্রবণেন্দ্রিয়ে। ঘড়ির কাঁটা সংখ্যা 6-এর সন্নিধ্যে। আদিবের প্রেয়সী ঘুমে বিভোর। আজকাল বড্ড ঘুম কাতুরে আর অলস হয়ে গেছে মেয়েটা। আগে উঠে বসে থাকতো সেই ভোরে, আর এখন পারলে গোটা দিন যায় ঘুমিয়ে ঘুমিয়ে। প্রদীপ্তা ঘুমের ঘরে এলোমেলো চুলগুলোকে মুখের সামনে থেকে সরিয়ে বালিশে মুখ দাবিয়ে শুলো। এক হাত বাড়ালো কাউকে ছোঁয়ার আশায়, অথচ যাকে ছোঁয়ার জন্য বাড়ানো হলো হাতটা সেই মানব ইতিমধ্যে বিছানায় অনুপস্থিত। প্রদীপটা নিদ্রার তোপেও অপ্রসন্ন হয়, মুখটা কুঁচকে আবার স্বাভাবিকও হয়ে যায়। আদিব শেষ বাটিটা শেলফে তুলে কাজের ইতি টানলো। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো রান্নাঘর থেকে। মহাশয় ঘুম থেকে উঠেছেন কাকদের ঘুম ভাঙারও আগে। উঠে সর্বপ্রথম ফ্রেশ হয়ে নিচে গিয়েছে, দৌড়ে এসেছে, ব্যায়াম করেছে, অতঃপর বাড়িতে ফিরেই রান্নাঘরে ঢুকেছে। ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা বের করে নিজের আর প্রদীপ্তার জন্য ভেজেছে। ডিমের অমলেট করেছে, ফল কেটেছে আর মালটার জুস করে রেখেছে ফ্রিজে। এতক্ষণ যাবৎ সংসারের কাজ সম্পন্ন করে এখন উনি তৈরি হয়ে নিলেন বাইরের জগতের কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে। ডিউটির পোশাকটা গায়ে জড়িয়ে মার্জিতভাবে নিজেকে তৈরি করে নিল আদিব। সব কিছু ঠিকঠাক করে তবেই কাছে গেল ঘুমন্ত স্ত্রীর। প্রদীপ্তার মাথাটা বালিশ থেকে নেমে গিয়েছিল। আদিব আলতো হাতে সাবধানে মাথাটা তুলে রাখলো বালিশে। নড়ে চড়ে ওঠে প্রদীপ্তা। আদিব মুখের সামনে পড়া সমস্ত চুলগুলোকে সরিয়ে দিল। প্রিয়তমার ঘুমে কোনো প্রকার অসুবিধা বরদাস্ত করা চলবে না। আদিব সব কিছুতে স্বাভাবিক থাকলেও নিজের পেশার পোশাকটাকেও ঝুলে ওর রাগ হয়। এই পোশাক কাউকে যেমন ছুতে দেয় না, তেমনি নিজেরটা নিজে ধুয়ে খুব যত্ন করে রাখে। এমনকি বাড়ি থেকে ফেরার সময় এমন হতো আদিব এই পোশাকগুলো গায়ে জড়ানোর আগে সবাইকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে নিত। এই পোশাকটা কারো ছোঁয়াও মানা। তবে আজ ঘটে ব্যতিক্রম কিছু। আদিব বিনা নিস্পৃহতার সহিত একটুও রাগ না করে নির্বিঘ্নে প্রদীপ্তার পাশে শুয়ে ওকে ক্ষণিকের জন্য গভীর আলিঙ্গনে আবদ্ধ করল। মেয়েটা ঘুমের মধ্যে অভ্যাসগত আদিবের বুকের অংশটা আঁকড়ে ধরলেও আদিবের বিরক্ত আসে না, রাগ হয় না, বরং অধর প্রসারিত করে। পবিত্র পরশাকে প্রদীপ্তার ঘুমন্ত চেহারায় বেশি সময় ব্যয়হীন নিজেকে প্রদীপ্তার কাছ থেকে ছাড়িয়ে উঠে যায়। ফ্যানের পাওয়ারটা কিঞ্চিত কমিয়ে দিল প্রদীপ্তার সুবিধার্থে। অতঃপর সারা ঘরে শেষবারের মতো নজর বুলিয়ে প্রস্থান হয় সে। ঘরে ফেলে যায় তার এক জীবনের জীবন সঙ্গী, বহু জীবনের প্রার্থনাকে। বানৌজা ঈশাখা কমান্ডার চট্টগ্রাম নৌ এলাকার অধীনে অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নৌঘাঁটি। সদ্য ভীষণ পরিচিত জায়গাটিতে পদার্পণ করল আদিব। আদিবের শখ এই জায়গায় আবদ্ধ, তার দায়িত্ব। সমুদ্র সম্পর্কিত সমস্ত কিছু, এমনকি পরিবারের বাইরে তার সবচেয়ে বড় ভালোবাসা এই দেশ আর স্বচ্ছ জল। আদিব ভেতরে প্রবেশ করতেই নৌকর্মীরা সারিতে সারিতে দাঁড়িয়ে সালাম ঠোকে। অফিসার সবটা সামলে এগোলেন সামনে, গাম্ভীর্যতা পরিপূর্ণ মুখশ্রী জুড়ে। এখানকার সবার দশাই যে এমন, ব্যাপারটা মোটেও এরূপ নয়।
এখানে মুখে হাসি রেখে কাজ করা কর্মীর অভাব নেই। তাদের মাঝে আদিব সহ ওর মতো কয়েকজন ব্যতিক্রম। আয়মান সাহেব সিনা টান টান করে আদিফের নিকট এসে দাঁড়ায়। মুখে প্রাণবন্ত হাসির ঝিলিক, চোখ দুটো আকারে সামান্যতম বৃহৎ, অর্থাৎ স্বাভাবিক নয়। উনি আদিফকে পা থেকে মাথা পর্যন্ত পর্যটন করে স্যালুট জানালেন। আদিফের ভাব প্রতিক্রিয়া নেই। আরমান সাহেব নাক কুচকান। এই স্যারটাও না, পদে উঁচুতে থাকলে কি, বয়সে তো আয়মান সাহেব আদিবের বড়, সেই সুবাদে একটু পাত্তা দেওয়া যায় না? আয়মান সাহেব গলা খাকারি দেন, ভদ্রতা অবলম্বনের সহিত সুধান,